ইসলাম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে আমরা যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা আপনাদের সাথে হালকা একটু ঘটনাটি পড়ে শোনাচ্ছি। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবে বলার চিন্তা। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। যাদের গল্পটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বলে উনি ওনার ঘটনায় চলে গেছে, আমি ওনার মতো বলার চেষ্টা করতেছি। নামছে ধীরে ধীরে মাঠে কাজ শেষ করে ফিরছে কৃষকরা, লাঙ্গল মাথায় তুলে মাল কাটতেছে। রাখালরা গরু নিয়ে ছাগল নিয়ে ফিরছে গৃহ হতে। দিকে তখন সন্ধ্যার আলো নেমে এসেছে। গ্রামে তখনও আধুনিকতার ছোঁয়া নেই, বিদ্যুতের বাতিও জ্বলে না। তারপর গ্রামে ভরে ওঠে কেবল কেরোসিনের আলো, ঝিঝি পোকার ডাক। এই গ্রামের জন্ম সমীনয়ে। পড়াশোনা ছোটবেলা থেকে ভালো ছিল, চাকরির কারণে অনেক দূরে থাকে। ওই গ্রামবাসী এখনো তাকে স্নেহ করে মনে রেখেছে। দীর্ঘ 3 বছর পরে কিছুদিন ছুটিতে নিজ বাড়িতে ফিরেছে। বাড়ি ফিরেই তার মনে হলো ছোটবেলার স্মৃতি তাকে যেন টানছে, ডাকছে। মাকে বলল, আমি একটু অবানি দাদু চায়ের দোকানে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। পুকুর গ্রামে নাম হয়েছে বড় একটা পুকুরের গ্রামের জন্য। গ্রাম জুড়ে সেই পুকুরের খ্যাতি কম নয়। আকারে প্রচন্ড, গভীরতা অজানা। বছরে একবার এখানে মাছ ধরার প্রতিযোগিতা হয়। কেটে দূর দূরান্ত থেকে লোক আসে মাছ ধরতে। পুকুরটা ঠিক মুখেই রয়েছে অবানি দাদুর চায়ের দোকান। ছোটবেলা থেকেই সবিনয় প্রায় আসতো এখানে চা খেতে বটে। মাছ ধরার নানা রকম সামগ্রী পাওয়া যেত তার দোকানে। চায়ের দোকানে ঢুকতেই সবিনয়ের চোখ পড়ল কয়েকজন পরিচিত মুখের দিকে। আর গোবিন্দ ছোটবেলার বন্ধু ছিল, গ্রামের কিছু বয়স্ক পুরুষ মিলে দোকানের বাইরে মাচায় বসে গল্প করছিল। পুকুরের গেট তখন বন্ধ। তারপর মাছ ধরার অনুমতি নেই। ভবানী দাদুর দোকান রাত অবধি খোলা থাকে। আড্ডা এখানেই জমে। সবিনয়কে দেখে গোবিন্দ এসে উঠে বলল, আরে সবিনয়, তো একবারে ভুলেই গেলি আমাদের। বিনয়, চাকরির জায়গাটা অনেক দূর, কোয়ার্টার দিয়েছে বটে, থেকে বাড়ি আসতে ঝামেলা, পরে 7 দিন সময় লাগে, বারবার আসা হয়ে ওঠে না। মানে দাদু চায়ের পেয়ালা বাড়িয়ে দিয়ে স্নেহর স্বরে বললেন, ভালো আছিস তো বাবা? মাঝে মধ্যে তো তোর কথা বলি, শহরে গিয়ে আমাদের ভুলেই যাচ্ছি। হয় নাকি দাদু, শৈশবের দিনগুলো কি আর বলা যায়? চলতে চলতে চায়ের কাপে চুমুক দিতে সবাই কিছু শুরু করলো। মেলায় বাজারে বসে ডান দিকে যাবো আর তুই বাদিকে মনে রাখিস। বাড়ি যাওয়ার পর খেলা আগে তো আমরা ওই মাঠটায় কত খেলাধুলা করেছি। তাদের দুজনের মরদেহ পাওয়া যায় ওই মাঠে। মেরেছিল জানা যায়নি। আজও দেখা যায় হয়তো বলে রুবিহীন তার ভাইয়ের মরদেহ দেখা যায়।
যেখানে আছিস সেখানে এমন কিছু দেখছিস বলতে। গোবিন্দ বলল, হ্যাঁ রে, আজকে আড্ডাটা তোর অভিজ্ঞতা দিয়েই শুরু হোক। অভিনয় পেয়ালার কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ বাইরের পুরের দিকে তাকিয়ে জলের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলতে শুরু করলো, আমার প্রথম চাকরি হয়েছিল উত্তরবঙ্গের এক প্রশান্ত জেলার চরনগর। সে জায়গাটার নাম হয়তো অনেকেই শোনেনি। একবার প্রশান্ত একটা অঞ্চল, চারদিকে ঘন জঙ্গলে ঢাকা, মানুষজন খুব একটা বেশি থাকে না। ওই গ্রাম বলতে কয়েকটা মাটির ঘর, স্টেশনের চর থেকে অনেকটা দূরে। এখানে আমি স্টেশন মাস্টার হিসাবে যোগ দিতে যাচ্ছিলাম। সেই সময় পথে কোনো গাড়ি ঘোড়া পাওয়া গেল না। বাধ্য হয়ে সুটকেস নিয়ে হেঁটেই রওনা দিলাম। ছিল অনেক জামা কাপড় আর কয়েকটা বই, কাগজপত্র আর চাকরির কাগজপত্র। মাঝে মাঝেই কর্মচারীকে জিজ্ঞাসা করে এগিয়ে যাচ্ছিলাম আর কি। যত ভেতরে ঢুকছিলাম ততই চারদিক যেন নিস্তব্ধ হয়ে আসছিল। গাছপালার ভিড়ে আলো কম ঢুকত। দুপুর বেলাতেও মনে হতো যেন বিকাল নেমে এসেছে। এমন সময় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়লো সামনে একটা রেল লাইনে। আগাছায় ঢাকা, মনে হলো বহুদিন কোনো ট্রেন এই পথে চলাচল করেনি। লাইনের দুই দিকে ঝোপঝাড় আর বনলতা। গাছগুলো এত ঘন যে দিনের বেলায়ও আলো ঢুকতে কষ্ট হচ্ছিল। তখন মনে মনে ভাবলাম, এই লাইন ধরে হাঁটতে হাঁটতে স্টেশনে যাব। তবে হাঁটতে হাঁটতে হঠাৎ অনেক দূর গিয়ে একটা ছাউনি চোখে পড়লো। ধীরে ধীরে কাছে আসতে বুঝতে পারলাম রেল স্টেশন, কিন্তু আগাছা অবস্থা, ভাঙাচোরা ধরা টিন, ছাদের দেয়ালগুলি ফাটা আর সামনে লেপটা বাঁকা হয়ে গেছে। তাতে লেখা আছে চরনগর স্টেশন। প্লেট দেখে একটু স্বস্তি এলো। অবিচ্ছিন্ন হাসি ফুটলো। মনে হলো অবশেষে গন্তব্যে পৌঁছে গেছি। হয়তো কারো দেখা পাবো, কিছুটা প্রাণের চিহ্ন মিলবে। তখন কয়েক ঘন্টা হাঁটার পরেও আমার সেই প্রত্যাশা ছিল। স্টেশনের চরের দিতেই আমার বুকটা দেখতো স্টেশনের মতো নিস্তব্ধ, যেন বছরের পর বছর এখানে কেউ আসেনি। অবাক হয়ে সুটকেসের মাটি ব্যাগ থেকে কাগজ বের করে দেখলাম স্পষ্ট লেখা আছে আমার প্রথম এখানে চন্দ্রবর্ষ। আবার গুছিয়ে ভিতর তুলে রাখলাম। তাড়াতে গিয়ে হঠাৎ চোখ পড়লো আমার থেকে প্রায় 10 হাত দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। কালো রোগাক্রান্ত দেহ, মলিন ধুতি আর একটা পুরনো পাজামা। এতক্ষণ তাকে দেখে চোখ পড়ে যেন হঠাৎ করেই কোথা থেকে এসেছে হাজির হলো। বুকটা ধড়াস করে উঠল। মনে হলো অজানা কিছু সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু কিছুক্ষণে অদ্ভুত এক স্বস্তি এলো। অন্তত মানুষ তো দেখা গেল। অনেকক্ষণ ইতস্ত করে বললাম, উনি কি, কখন এলেন এখানে? লোকটা কেমন অদ্ভুত ভাবে হেসে উত্তর দিল, উনি কি এখানে নতুন স্টেশন মাস্টার? হ্যাঁ, আমি এই স্টেশনের নতুন মাস্টার। লোকটার ঠোঁটে তখন এক অজানা হাসি ফুটে উঠল। ধীরে ধীরে বলল, আসুন বাবু, আপনার জন্যই তো একটু অপেক্ষা করতেছিলাম। মাস্টার মশাই তো চলেই গেছে। তারপর থেকে আর কারো সঙ্গে কথা বলতে পারিনি। আসলে আমার একটা চায়ের দোকান আছে, ওই যে দেখা যাচ্ছে না স্টেশনের শেষের মাথায় ডান দিকে আছে, সেইখানেই। তাকিয়ে দেখলাম স্টেশনের প্রান্তে সত্যি একটা ছোট্ট কুড়ের মতো ঘর আছে। এটা বোধহয় লোকটা চায়ের দোকান। আবার বলল, লাইনে যাত্রী খুব, সারাদিনে মোট 2টো ট্রেন আসে, একটা সকালবেলায় আর একটা রাত 11টার দিকে। দিনের বেলায় 2-1 মানুষ নামলেও রাতের বেলায় কেউ এখানে নামে। জায়গাটা দেখে
না, কম এছাড়া আর কোনো গাড়ি দাঁড়ায় না। দোকানটাও কেমনেতে চলে, তবে আপনি আশায় একটু সম্ভব পেলাম বলতে পারেন। ওনার চিন্তা নেই, চায়ের কোনো চিন্তা নেই, রান্না বান্নার ব্যবস্থাও আমি করে দিতে পারবো। বিনিময়ে সামান্য কিছু হলেই হবে আর কি। লোকটাকে দেখে বুঝলাম ওই গরিব, বয়স হয়েছে তবুও সংসার চালাতে দোকানটা খুলে রেখেছে মনে হয়। স্টেশনে থাকতে হলেই এমন একজন মানুষ প্রয়োজন বটে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই চাচা, তো আমার আরো সুবিধা হবে। লোকটা মাথা নেড়ে বলল, চলে আসুন বাবু, ওনার জন্য কুয়া খালি আছে, যেখানে থাকতে আমি দেখিয়ে দিয়েছি। লোকটা সুটকেস সাথে তুলে নিল। যেতে যেতে সে নিজের পরিচয় দিল, বলল, আমার নাম শ্রীরাম মণ্ডল বাবু, তবে সবাই কুত্তে বলে ডাকে। মিরপুর গিয়ে আমার বাড়ি, এখান থেকে প্রায় 2 মাইলের দূরে। কিন্তু বাবু আমার সময় সবসময় এখানেই কাটে, এখানেই বেশি। যখন প্রয়োজন হবে আমাকে পাবেন আপনি। আসুন, আমার সাথে কথা বলতে শুনতে শুনতে বলতে পারবেন একটু বেশি কথা বলে। হয়তো একা থাকার সঙ্গ পেলে খুশি হয়, থাকে সবসময় লোকটা। আমিও খেয়াল করলাম আমার উপস্থিতিতে ওর চোখে মুখে যেন আনন্দ ফুটে উঠেছে। জিজ্ঞাসা করলাম, ক্ষুদিরাম, আমার সংসারে কে কে আছেন? প্রশ্নটা শুনে লোকটার মুখ হঠাৎ মলিন হয়ে গেল। মুখ নামিয়ে ধীর গলায় বলল, আমার বিবি ছাড়া আর কেউ নেই, তবে বউটাও একটা জটিল ব্যারাম আছে। জানলে তো দিনের আলোয় সে চোখ খুলতে পারে না, সূর্যের আলো দেখলেই ওকে ভয়ঙ্কর জ্বালাপোড়া করে। আগে এমন একটা ছিল না বাবু, ডাক্তার দেখতে গেলে অনেক খরচ, তাই চিকিৎসাও করতে পারিনি, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। আমি এক মুহূর্ত ভেবে বুঝলাম ক্ষুদিরামের স্ত্রী যে সমস্যায় ভুগছে, এটার নাম ফোটোফ্রিয়া। এই রোগ দিনের বেলায় আলো বা তীব্র আলোর দিকে চোখ রাখা যায় না। রোগীরা আলোর ঝলক সহ্য করতে পারে না, চোখে প্রচন্ড ব্যথা হয়। চিকিৎসা করলে হয়তো উপশম হবে, কিন্তু গরিব ঘরের সেটা করার দুঃসাধ্য। মনে হলো ক্ষুদিরামের মতো দরিদ্র মানুষগুলো সত্যি জীবনের সঙ্গে লড়াই করে তবে বেঁচে থাকে। বলতে বলতে জানলাম ক্ষুদিরাম আগে স্টেশন মাস্টারের রান্না বান্নার কাজ করত। কিছু থাকতো একটা অংশ সে স্ত্রীকে দিত। লোকটা সততা বুঝে আমার বেশি সময় লাগলো না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের দেখলাম স্টেশনের সংলগ্ন একটি দোতলা বাড়ি, নিচে একটা ঘর। উপরের ঘরে উঠতে বাইরে লাগানো ধরা লোহার রেলিং ওরা সিঁড়ি ব্যবহার করত। এটার অবস্থা দেখে মনে হলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি ঢুকলাম ভেবে আসবাবপত্র বলতে সামান্য কিছু জিনিসপত্র আর মায়াগুলো, পুরোনো টেবিল আর একটা চেয়ার রয়েছে, চাই একদিকে ভাঙা টেবিলের উপর সেই এক হারিকেন রাখা, যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ আছে। ও বুঝলাম বিদ্যুৎ না থাকলে ব্যবহার করার জন্য হয়তো এটা রাখা হয়েছে। দিলে কোনো রকমের ওয়াকি টকি যন্ত্র পড়ে পড়লো। বুঝলাম স্টেশনের মাধ্যমে অন্য স্টেশন বা সহকারীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোন সময় দুপুর গড়িয়ে বিকাল হলো। এই অবস্থায় একেতেই অসম্ভব খিদে পেয়েছে। ক্ষুদিরাম রান্নাঘরে ঢুকে পড়লো। কিছুক্ষণের মধ্যে গরম গরম ভাত আর ডাল, আলুর তরকারি নিয়ে গন্ধ ছড়িয়ে পড়লো সারা ঘরে। টেবিলে বসে খাওয়ার সময় খেয়াল করলাম রান্নাঘরে আগে থেকেই কিছু বাজারের জিনিস রাখা আছে। চাল, ডাল, আলু, লবণ, তেল সবই অল্প অল্প করে মজুদ।
মনে হলো আগে স্টেশন মাস্টার এগুলো রেখেছিল, ট্রান্সফার হয়ে যাওয়ায় আর ব্যবহার হয়নি। মনে হলো ভাবলাম ক্ষুদিরাম চাইলে এসব জিনিস চুরি করে নিয়ে যেতে পারতো, তবুও তা করেনি। ক্ষুদিরাম হলেন লোকটা এমন হারাম নয়, আমারও মনে হলো নিষ্ঠাবান। অন্তত একজন মানুষকে পেলাম আর উভয় ভরসা করা যায়, যাকে ভালোই হলো। আমি যেন একজন সঙ্গী পেলাম, ক্ষুদিরাম পেল কথা বলার মানুষ। ক্ষুদিরামের সঙ্গে গল্প করতে করতে জানা আগে স্টেশন মাস্টারের তিনি নাকি থাকতে ভীষণ ভয় পেতেন। ক্ষুদিরাম তাকে বহুবার বুঝিয়ে, বাবু এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই, আমি তো প্রতিদিনই এখানে থাকি, কোনো অস্বাভাবিক জিনিস আমার চোখে পড়েনি, বিশ্বাস করুন। কথা শেষ করতে ক্ষুদিরাম হেসে বলল, জানেন তো বাবু, ব্যাপার আছে যেটা কি বলা যায় কিনা এরকম ব্যাপার বলতো বাবু। বউটা দিনের আলোয় চোখে কিছুই দেখতো না, সূর্যের আলো চোখে লাগলেই কষ্ট হয়, তাই সন্ধ্যা নামলে বাড়ি থাকতে পারে না। অস্থির হয়ে পথে পথে বেরিয়ে পড়ে আর এখানে চলে আসে। আমি রাতের বেলা চোখে একটু কম দেখি, তাই তিনি আমার সঙ্গ করে নিয়ে বাড়ি যায়, আমাকে সঙ্গে করে নিয়ে বাড়ি যায়। আমার অবশ্য ভয় কেটে যায়। আমি তো একা একা রাস্তায় চলতে গেলে একটু লাগে, যতই কিছু বিশ্বাস না করি, বললেও হয়তো আপনি বুঝবেন না। ব্যাপার হলো গিয়ে আমার বউটার চোখে মনে নেই বলেই চলে, ফাঁকা ফাঁকা দুটো চোখ, অন্ধকারে দেখলে মনে হবে যেন ভিতর থেকে আলো জ্বলছে। মাস্টার মশাই একদিন তাকে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আমার তাই তেমন ভয় লাগে না। তাকে সামনে দেখে ফেললে আমি সামান্য হেসে মাথা নেড়ে বললাম, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি যখন আগে থেকে জানিয়ে দিলেন, আমারও প্রস্তুতি রইল। আচ্ছা ঠিক আছে বাবু, যে রাতের জন্য মুরগির মাংসর ঝোলের ব্যবস্থা করছি। মুরগি আবার কোথায় পেলে? চিন্তা আমাকে করতে হবে না বাবু, ব্যবস্থা হয়ে গেছে। এই বলে সে বিদায় নিয়ে গেল। মনে ভাবলাম লোকটা সত্যি আমাকে ঠিক বললাম, মাসিক বেতন পেলে তাকে যা দিব তার থেকে কয়েক টাকা বেশি তুলে দেব। রাত তখন প্রায় 4টার দিকে। ঘন অন্ধকারে সিচি পোকার ডাক অবিরাম শোনা যাচ্ছে, তার সঙ্গে কোথাও দূরে যেন শিয়ালের হুঙ্কার করে। আর জঙ্গলের ভেতর থেকে গুঁড়ো পচা অদ্ভুত শব্দ, উত্তরবঙ্গ জঙ্গলের মতো শুনশান স্তব্ধি। এভাবে চলতে থাকলো। আপনার শহরে বা আপনার গ্রামে এবছর দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে? আমাকে বললো। আমি আগেই বলে রাখি, এখানে কিছু অংশ স্কিপ করা হয়েছে আর কি। স্কিপ করা অংশগুলো আপনাদেরকে পরবর্তী কোনো এপিসোডে হয়তো শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। কি প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত নাকি ইতিমধ্যেই আওয়াজে চারদিকে গরম হয়ে উঠেছে? আপনাদের নিজের জায়গায় স্টেশন, সেটা আমি সত্যি জানতে চাই। অবশ্যই আমাদের ফ্রেন্ডসরাও জানতে চায়, লিখে জানাবেন যদি আরও ভালো লাগে এই ভৌতিক গল্পগুলো। তাহলে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন একবার আমাদের গত এপিসোডে যা সঠিক প্রশ্ন উত্তর ছিল আপনারা সবগুলো লিখে ফেলুন। পরবর্তী আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। এবং আপনার এই জায়গায় দুর্গা পুজো প্রস্তুতি এবছর কেমন, অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাবেন। তার মধ্যে থেকে বাছাই করা নাম শেয়ার করব আগামী গল্পে। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। এই বলে লোকটা তিনি তার গল্প শেষ করলেন। এখানে
বলে রাখা হলো লোকটা কিন্তু হিন্দু। তবে এই আমার দিনগুলো কাটতে লাগলো, এখানে অনেক ভয়ঙ্কর কিছু আমি দেখতে পারলাম। যাই হোক, গল্পটা এ পর্যন্তই। যদি আপনাদের কাছে এই এপিসোডটা ভালো লাগে, রোমাঞ্চকর মনে হয়, অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। পর্যন্ত সবাই ভালো থাকবেন।